আমরা রাজস্বের উপরে অনেক বেশি নির্ভর করছি, যেখানে আমরা এবার বলেছি আমরা দেখলাম বাজেটে বলা হচ্ছে 10.2% রাজস্ব থেকে কালেক্ট করা হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত বছরে ম্যাক্সিমাম রাজস্বের পার্সেন্টেজ হচ্ছে 6.8। এই বাজেটকে আমরা সাধুবাদ জানাতে হবে, কারণ এটা তো সরকারের যে সদিচ্ছা সেটার প্রতিফলন। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটাকে আসলে নতুনভাবে যদি নির্মাণও করতে হয়, তাহলে এই সমস্যাগুলোর সমাধান করেই আমাদের করতে হবে, এবং সমমর্যাদা এবং ইয়ের জায়গা থেকে, সম্মানের জায়গা থেকেই এই জায়গাগুলো করতে হবে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শারলিন। আমাদের সাথে আজ কড়া আলাপে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতে তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন মার্দিয়া মমতাজ, সংসদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী, শিক্ষক, গবেষক। আমার সাথে রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন জিএসএ, এবং রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সংসদ সদস্য, বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। তিনজনকে স্বাগত জানাচ্ছি কড়া আলাপে। শুরুতেই যে আলোচনাটা দিয়ে শুরু করতে চাই, যে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান এবং 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের পর 2026 নির্বাচনে 2/3 আসন নিয়ে ক্ষমতা এসেছে বিএনপি। দলটির নেতা তারেক রহমান এখন দেশের প্রধানমন্ত্রী। তিনি প্রথম বাজেট দিলেন। এই নতুন ঘোষিত 2026-27 অর্থ বছরের এই বাজেটকে বিরোধী দলগুলো তারা বলছে যে উচ্চাভিলাষী এবং বিদেশি ঋণ নির্ভর একটি বাজেট বলে আখ্যায়িত করেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে এবারে বাজেটটি চিন্তাশীল হলেও এর আর্থিক ভিত্তি অনেক দুর্বল, এমন বলেছেন। ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে অর্থনীতি ঠিকঠাক করতে 2 বছর লাগবে, এরপর চতুর্থ কিংবা পঞ্চম বছরে গিয়ে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কিন্তু আমরা যদি এখনকার চিত্র বলি, সাধারণ মানুষের যে অবস্থা, বর্তমানে প্রায় 10% ছুঁই মূল্যস্ফীতিতে দেশের মানুষের অবস্থা নাকাল, আপনি জানেন সেটি। 3 মাসে সরকার প্রায় অর্ধ লক্ষ কোটি টাকা ট্রেজারি বিল থেকে লোন করেছে। এই যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের চলমান সংকট সমাধানে আপনাদের যে পরিকল্পনা, সেটি আসলে কি? এই মুহূর্তের পরিকল্পনাটা জানতে চাই। আর 4 বছর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কিনা, সেটিও যদি বলেন। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, এই মূল কথাটা হচ্ছে যে এই বাজেটটা সেদিন আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি দিয়েছেন সংসদে, এটা এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে যখন ফ্যাসিবাদ, স্বৈরাচার তারা অর্থনীতি সহ সবগুলো সেক্টরকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে 2024-এর যে গণ অভ্যুত্থান তার পরবর্তীতে একটা নির্বাচন সুষ্ঠু আমাদের প্রত্যাশিত দীর্ঘদিনের, সেই নির্বাচনটার পরে যেই সংসদটা গঠিত হয়েছে এটার দিকে মানুষ তাকিয়ে আছে, সেটা ভালো কথা। এখন সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমাদের অর্থমন্ত্রী সাহেবের দেয়া বাজেটটা প্রথম যে রিয়াকশন মানুষের, সেটা হচ্ছে এটা জনবান্ধব একটা বাজেট। কারণ আপনি দেখবেন এখানে মূল যে জিনিসগুলো আছে সেগুলো সব কিছুই চেষ্টা করেছে সরকার অ্যাড্রেস করতে, এবং দাম কমিয়েছে। মূলত খুব অল্প 2-1টা জিনিস যদি আমরা বলি, সেটা বাদে শিক্ষা, স্বাস্থ্যের মতো যেই বড় জায়গাগুলো আছে সেখানে যেইভাবে এই সরকারটা আপনার অ্যাড্রেস করেছে, আপনার নারীদের বেলায় যেমন বলেছেন যে আপনি জানেন ফ্যামিলি কার্ড, কৃষকদের বেলায় কৃষক কার্ড, নারীদের বেলায় আপনি দেখবেন যে আরও বহু কিছুই পথ চলাকে সহজ স্বচ্ছন্দ করতে যে একেবারে নারী বান্ধব যেই একটা ব্যবস্থাপনায় বাস সার্ভিস যেটা চালু করছেন, সেটাও এখানে আছে। নারী উদ্যোক্তাদের জন্য একটা জাতীয় ডাটাবেস তৈরি করবার কথা বলা হয়েছে। এই ডাটাবেস আপনার যখন পূর্ণ হবে, জামানতবিহীন ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুনির্দিষ্ট একটা সার্কুলার জারি করে এখানে নারীদের যে বিষয়গুলো নিয়ে এসেছে, এটা কিন্তু একটা জেন্ডার সেন্সিটিভ বাজেটও বটে। কারণ
এখানে আপনি দেখেছেন যে কেবলমাত্র খুব খটোমটো যে কথাবার্তা বাজেটের যেগুলো থাকে সেটা তো যেটুকু আছে থাকবেই, কিন্তু জেন্ডার বাজেট যেটা আমরা দেখছি যে আইনি সুরক্ষা বলুন, লিগ্যাল এইড নারীদের বেলায়, সবার বেলায় লিগ্যাল এইড বলুন, সব কিছু মিলিয়েই আমাদের এটা মনে হয়েছে জিনিসপত্রের দাম, জিনিসপত্র যেরকম নাগালের মধ্যে রাখবার চেষ্টা করেছে। আমি কিন্তু বলেছি, আপনি বলছেন বারবার জিনিসপত্র দাম নাগালের মধ্যে রাখার চেষ্টা করেছে, কিন্তু আমি যদি বাস্তব চিত্রটা আপনাকে একটু তুলে ধরি, যে এই যে বাজেটের দাম বাড়ানো হবে, এই কথার উপর ভিত্তি করে জিনিসগুলো যেটার দাম বেড়ে যাওয়ার কথা তার দাম দোকানিরা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু যে পণ্যগুলোর দাম কমার কথা সেই পণ্যগুলোর দাম বাজেট হওয়ার পরেও দাম কমানো হচ্ছে না। বাজারের চিত্র হচ্ছে কিছুটা এরকম। দেখেন, সব বাজেটেই একটা এমন একটা ভাব থাকে মানুষজনের মধ্যে যে কি জানি কি হয়, সরকার কি জানি কিসের দাম বাড়িয়ে দেয়, কিসের দাম কমে, একটা জনমনে নর্মালি একটা জিনিস এটা কাজ করে। কিন্তু আগামী 5 বছরে আমরা যেমন দেখছি, যেমন আপনার জলবায়ু যে একটা ইস্যু, হ্যাঁ, সেখানেও যে প্লাস্টিকের বর্জ্য 30% হ্রাস, মেয়েদের বিনামূল্যে যেমন আছে, স্নাতক পর্যন্ত শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধি, এই রকম শিক্ষা আধুনিক যুগোপযোগীকরণ, সমস্ত ধরনের আপনার খাদ্যদ্রব্য, হ্যাঁ, আমাদের যে নর্মাল খাদ্যদ্রব্য আছে, কীটনাশক যেগুলো আছে, পশু পাখির যে ওষুধ আছে, পোলট্রি, ডেইরি, মৎস্য খাদ্য, তো গভর্নমেন্ট তো চেষ্টা করছে। আর আমি তো বলেছি যে এখন দেখেন মূল কথাটা কি, যে যেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে বাজেটটা দেয়া হয়েছে সেই জায়গাটা তো আমাদের মাথায় রাখতে হবে। আমরা জানি মূল্যস্ফীতি যে এখন 7.5% নামিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে 6.5% উন্নীত করার পাশাপাশি অর্থনীতিতে টেকসই একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা যেটার চেষ্টা করছে, যেটাতে মানুষের জীবনযাত্রায় যে স্বাচ্ছন্দ্য, সেই স্বাচ্ছন্দ্যটাকে ফিরিয়ে আনতে চায়। সেটার জন্য সময় ধরা হয়েছে প্রায় 4 বছরের মতো। এটা তো দেখেন 17 বছরে একটা জিনিস সিস্টেম্যাটিক্যালি নষ্ট করে দিয়ে গেল। আপনার বিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল দুর্নীতির মাধ্যমে। সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক সহ, বাংলাদেশ ব্যাংকের সোনা তামা হয়ে যায় যেই দেশে। তো সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই সরকারটা যে চেষ্টাটা করছে, এটা তো তাদেরকে 3 মাস একটা টাইম, এটা তো কিছুই না, 3 মাস। এখন 3 মাসের মাথায় এসে একটা বাজেট দিয়েছেন, এখন সেখানে আপনার স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, চেষ্টা করছে যে এখানে কোনো রকম অস্থিতিশীলতা অর্থনৈতিকভাবে এবং অন্যান্য কোনো জায়গায় যেন তৈরি না হয়, সেগুলোর মধ্যে থেকেই আপনার এই বাজেট। এবং এই বাজেটকে আমরা সাধুবাদ জানাতে হবে, কারণ এটা তো সরকারের যে সদিচ্ছা সেটার প্রতিফলন। বুঝতে পেরেছি। ফাইমা নাসরিন মুন্নি, আবার আসবো আপনার কাছে। মার্দিয়া মমতাজ, আপনার কাছে আসতে চাই। জামায়াতে ইসলামী এই বাজেটকে লুটপাট এবং বিদেশি ঋণ নির্ভর বাজেট বলে আখ্যায়িত করেছে এবং এটিকে প্রত্যাখ্যান করেছে। একটি বিকল্প বাজেট জমা দিয়েছিল, বাজেট প্রস্তাব জমা দিয়েছিল, যা সরকার বিবেচনা করেনি। তবে রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি জুলাই সনদ নিয়ে সরকারি দল বিএনপির সাথে জামাতের এক ধরনের মতপার্থক্য আমরা দেখেছি শুরু থেকে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেছেন যে আপনাদের দেয়া যে রাজস্ব কাঠামো সংস্কার এবং দুর্নীতি নিয়ন্ত্রণের যে প্রস্তাবগুলো সেগুলো সরকার বিবেচনায় আনেনি। এখন আপনাদের বিকল্প বাজেটে কোন কোন বিষয় ছিল যেটি বিবেচনায় আনলে আসলে সরকার আরও অনেক ভালো একটা বাজেট দিতে পারতো আপনাদের মতে? আরো বেশি মানে আপনারা প্রত্যাখ্যান না করে এটা অ্যাকসেপ্ট করতে পারতেন, কোন বিষয়গুলো আসলে উল্লেখ থাকলে এটা হতো? জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আসসালামু আলাইকুম। আসলে একটা সত্যি কথা কি জানেন, বাংলাদেশের টোটাল সিস্টেমটা এরকম যে এখন প্রত্যাখ্যান করলেও এই বাজেটটাই বাস্তবায়ন হবে, কারণ এখানে কিছু স্ট্রাকচারাল ব্যাপার আছে। এটা শুধু এই সরকারের সময় না, একদম যদি আমরা 73 থেকে ধরি, এই স্ট্রাকচারাল ফেলিয়ারগুলো আমি দুইটা একটু মেনশন করি। এক নম্বরটা হচ্ছে যে এখানে আমরা বছরের যেই সময়টাতে এসে, যেমন ধরেন গত বছরের যেটা বাজেট ছিল জুলাই টু জুন, এবছর জুনে এসে আমাদেরকে গত বছরের কিছু বাজেট, এটা একটা আলাদা সম্পূরক বাজেট, এটাকে অনুমতি দিতে হয়, বাধ্য হয়ে দিতে হয়, কারণ ওই টাকাটা খরচ হয়ে গিয়েছে। কিন্তু যদি আমরা এটাকে ফেব্রুয়ারিতে দিতে পারতাম তাহলে কি করতে পারতাম, যে যেই যেই জায়গাগুলো লস প্রজেক্ট, যে শুধু শুধু পয়সা খরচ হচ্ছে, এগুলো কিন্তু স্টপ করা যেত। এটা একটা ঝামেলা। এই জন্য ফিসক্যাল ইয়ারটাকে সংশোধনের কথা আমাদের প্রস্তাবনায় ছিল। দ্বিতীয়ত যেটা,
সেটা হচ্ছে যে এটা একদম সাংবিধানিকভাবে নিয়ম যে এই বাজেটটা পেশ, এটা সামথিং সিক্রেট, যে জুন মাসে হঠাৎ করে এটাকে বলা হবে এবং অল্প কিছু পর্যালোচনা হবে, আসলে ওগুলো দিয়ে কোনো কিছু চেঞ্জ হয় না এবং আলটিমেটলি জুনের 30 তারিখে বা 29 তারিখে সেটা অ্যালাউ হয়ে যাবে, সেটা পাশ হয়ে যাবে। কিন্তু উচিত ছিল কি যে এটাকে অন্তত 2 মাস আগে পাবলিশ করা, এবং এটা কিন্তু এই সরকারের দোষ আমি বলছি না, এটা কিন্তু স্ট্রাকচারালি দোষ, সবসময় তাই না? হয়ে থাকে। হ্যাঁ, তো উচিত ছিল এগুলো কমিটিতে যাওয়া, এবং সংবিধানের ঠিক উল্টো কথাটা বলা আছে যে এটা কোনো কমিটিতে যাবে না, যেটাকে দিয়ে আসলে এই যে রিভিউর জায়গাগুলোকে স্টপ করে রাখা হচ্ছে। আমরা কোনো এক্সপার্টকে এনে এটাকে ভেরিফাই করাতে পারছি না, এবং বর্তমান সরকারের এই জায়গাটাতে একটু ল্যাকিংস আছে, দেখেন এখনো স্ট্যান্ডিং কমিটিগুলাই গঠিত হয় নাই। তো সুতরাং সরকারের কথা এখানে অবশ্য আমরা আভাস পাচ্ছিলাম যে কোন কোন খাতে কেমন বাজেট হতে পারে, এটা একটা আভাস কিন্তু তারা শুরু থেকেই কিন্তু দিয়ে এটা তো আসছে। ফর্মাল একটা ব্যাপার থাকে, যেমন ধরেন আপনি যখন আভাস পাচ্ছেন আপনি তখন ফর্মাল কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছেন না বা আপনি অ্যানালাইসিসও করতে পারছেন না। এই দুটাকে যদি স্ট্রাকচারাল ফেলিওরকে মাথায় রেখে আমরা যদি এবারের বাজেটটার দিকে তাকাই, আমরা দেখব নাম্বার 1 আপনি একটা জিনিস মেনশন করেছেন যে এটাকে লুটপাটের বাজেট কেন বলা হয়েছে। দেখেন, অর্থমন্ত্রী মেনশন করেছেন যে আমরা পরিচালন ব্যয়, অর্থাৎ 5 টাকার কাজ করতে 15 টাকা খরচ হয়, তো ওই 15 টাকা হচ্ছে পরিচালন ব্যয়, সেটাকে আমরা পার্সেন্টেজের হিসাবে কমিয়ে এনেছি, কিন্তু টাকার খরচ কিন্তু এটা বেড়েছে 5,75,000 থেকে এটা প্রায় 6,20,000 পর্যন্ত গিয়েছে। আচ্ছা। কিন্তু পার্সেন্টেজে বলা হচ্ছে, তো পার্সেন্টেজে মনে হচ্ছে কমে গেছে, কিন্তু টোটাল বাজেটের সাইজ তো বড়। আরেকটা বড় একটা জায়গা হচ্ছে যে আমরা রাজস্বের উপরে অনেক বেশি নির্ভর করছি, যেখানে আমরা এবার বলেছি আমরা দেখলাম বাজেটে বলা হচ্ছে 10.2% রাজস্ব থেকে কালেক্ট করা হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত বছরে ম্যাক্সিমাম রাজস্বের পার্সেন্টেজ হচ্ছে 6.8। তাহলে বাকিগুলো কোত্থেকে আসবে? ইন্টারনাল লোন থেকে আসবে, সরকার ব্যাংকগুলো থেকে ঋণ নেবে। এটার ফলাফল আপনাদের মতে হচ্ছে কোন বিষয়গুলোতে আসলে জোর দেওয়া বেশি উচিত ছিল আসছি। আপনাদের? এটার ফলাফল হচ্ছে দিকগুলো যদি বলেন। ব্যাংকগুলো কিন্তু তখন আর স্থানীয় বিনিয়োগ করবে না, কর্মসংস্থান হবে না। তাহলে কর্মসংস্থানের যে সংখ্যাটা আমাদের সামনে আসছে এটা ফাঁকিবাজি। হ্যাঁ, একটার সাথে রিলেটেড, যদিও সরকার এটা স্বীকার করেছে যে আমরা 3R সিস্টেমে যাচ্ছি, একটা হচ্ছে রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন, সেখানে এই বছরেরটাকে বলা হচ্ছে রিকভারি, কিন্তু সেটার সাথে কি এই ব্যাপারগুলো যায়? আমরা যেটাকে রেকমেন্ড করেছিলাম যে আমরা কিছু কিছু জায়গা থেকে রিয়েলিস্টিক কথা বলেছি, এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে বাজেটের, যদি আমি আপনাকে এক বালতি পানির সাথে তুলনা করি, যেটা আমার পুরোটা পয়সা, যেটা দিয়ে আমি কাজ করব, এই বালতিটাতে ফুটা আছে অনেকগুলো জায়গায়, দুর্নীতি হচ্ছে, টাকাগুলো তসরুপ হচ্ছে, এক জায়গার টাকা আরেক জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই যে পাস হয়ে যাচ্ছে, এগুলোকে বন্ধ করতে না পারলে আসলে এর দ্বিগুণ সাইজের বাজেট আপনাদের দিয়েও মতে বিকল্প এই উন্নয়ন পথটা কি? সম্ভব। আপনারা যদি আমরা বিকল্পটা বলেছি বলেন। নাম্বার 1 আমরা গুড গভর্নেন্সের কথা বলেছি, যে দুর্নীতি বন্ধ করা, এবং দুর্নীতি বন্ধ করার জন্য অবশ্যই বিশেষজ্ঞদের মতামত দরকার। আমি আপনাকে খালি একটা জায়গায় একটা উদাহরণ দেই। একটা সিটি কর্পোরেশনকে, একটা শহরকে সিটি কর্পোরেশনের ঘোষণা দেওয়া হয়েছে, আমি সেটার বাজেটটা একটু ডিটেইল দেখলাম, সেখানে 50 কোটি টাকার একটা বাজেট দেওয়া, কিন্তু সেই কাজটা হচ্ছে 15 কোটি টাকার, এবং এটার প্রতিবাদ করার কারণে অলরেডি সেই সিটির যে উন্নয়ন কর্পোরেশন যেটা হচ্ছে সেটার একজন ইঞ্জিনিয়ারকে বদলি করে দেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো আমরা প্রথম কথাটা বলেছি যে এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে, গুড গভর্নেন্স আনতে হবে, যে আপনি কোনো জায়গায় যেই বাজেটটা লাগার কথা সেটাই দেওয়া হবে, এবং সেটার পরিপূর্ণ যেন সেটা সেখানে কাজে লাগে সেটা দেওয়া হবে, এবং এটা যেন ধাপে ধাপে না বাড়ে। আপনি জানেন, আমি নিজে ইঞ্জিনিয়ার, আমরা যে জানি যে রোডস অ্যান্ড হাইওয়েজের কোনো প্রজেক্ট একবারে হয় না, এক বাজেট যেটা দেওয়া হয় সেটা 1/3 মানে সেটা 3 গুণ ছাড়া হয় না, কারণ ওই বৃষ্টির সময় কাজ করে, বলে যে ধুয়ে গেছে, আবার একটু দেন। এই জায়গাগুলোকে আসলে বন্ধ করা দরকার, আমরা সেটা রেকমেন্ড করি। জি, ধন্যবাদ মার্দিয়া মমতাজের কাছে আবারও আসবো। আবুল হাসান রুবেল, আপনার কাছে আসতে চাই যে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই যে বলেছেন যে ঋণ নির্ভরতার বদলে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে আমাদেরকে যেতে হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে এবং মূল্যস্ফীতি কমানো সহ সার্বিক অর্থনীতিকে উজ্জীবিত করতেই হবে, এবং এটি দরকার। তো সরকারের পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের পথে আপনার কাছে কি মনে হয় যে কোনো অন্তরায় রয়েছে, এমন কিছু মনে হয় কিনা? এবং মার্দিয়া মমতাজের কথায় আমরা যেটি শুনলাম যে কয়েকটি ছিদ্র রয়েছে, যে ফাঁকফোকর রয়েছে, যে কারণে আসলে এই বাজেটগুলো আসলে এমন থাকে না, অনেক
ভিন্নভাবে টাকাগুলো বের হয়ে যায়। এক ধরনের বাজেট করা হয়, দেখা যায় অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে ওই সেক্টরগুলোতে। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। মানে আমি বলি যে উনি যা বলেছেন সরকারও কাছাকাছি বলেছে আসলে, মানে সরকার ওই একই কথাই বলেছে যে আসলে প্রথমে যদি আমরা বলি যে সরকার যেটা বলছে রিকভারি স্টেজ, সেটা তো ওই একই, আসলে ছিদ্রগুলো বন্ধ করতে হবে। এইখানে যে ধরনের আসলে পাচার হয়েছে, যেভাবে আসলে লুণ্ঠন হয়েছে, যে দুর্নীতি হয়েছে, সেগুলোকে আসলে বন্ধ করে একটা গুড গভর্নেন্সের মাধ্যমে এটাকে রিকভারির জায়গায় যেতে হবে। এটা আসলে সরকারেরও একই জায়গা, মানে আমি যতদূর বাজেট পড়েছি তাতে এটা বাজেটের ভেতরে উল্লেখ আছে। একইভাবে ধরেন অন্যদিকে যদি আমি বলি যে ধরেন আমরা এটা যদি উদাহরণ দিই, যে ধরেন একটা জাহাজ যাবে, এই জাহাজটাতে অলরেডি অনেক ফুটা আছে। সেই জাহাজটাকে আসলে যখন মানে বলা যেতে পারে স্টেডি করতে হবে, তখন আসলে প্রথমত ওই ফুটাগুলো বন্ধ করতে হবে, ওর যে যে সমস্যা আছে সেগুলোকে মানে বন্ধ করতে হবে। তারপরে এটাকে উপযোগী করার জন্য কোনো কোনো সময় কিছু জিনিস ফেলেও দিতে হতে পারে, কারণ জাহাজ অনেক সময় এই ভার বহন করতে পারে না। কিন্তু আমরা এবার যেটা চ্যালেঞ্জ আমি দেখছি সেটা হচ্ছে যে সরকার এই জিনিসগুলো ফেলে না দিয়েই কিন্তু আসলে জাহাজটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ সরকার তার ব্যয় কিন্তু আসলে সে অর্থে না কমিয়েই কিন্তু এই মানে কি বলে রিকভারির স্টেজটা পার করে তারপরে রিকনস্ট্রাকশনের জায়গায় যাওয়ার জন্য পরিকল্পনা করছেন। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাকে যেতে হলে তাকে আসলে অনেক বেশি পরিমাণে আসলে এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট লাগবে। আচ্ছা, এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট ছাড়া এটা আসলে কখনোই আসলে সম্ভব না। এই এফিশিয়েন্ট ম্যানেজমেন্টের জায়গায় আসলে আসছে। এখন কিছু কিছু বিষয় আসে, যেমন আমরা যখন বিরোধী দলের মানে আলোচনাগুলো দেখি বা ওনাদের বাজেটের প্রস্তাবনাগুলো দেখেছি, বা এনসিপির বাজেটের প্রস্তাব ছিল, হ্যাঁ সেই প্রস্তাবনাগুলো দেখেছি। আমরাও একটা প্রাক বাজেট এই বিষয়ে প্রস্তাবনা দিয়েছিলাম। আমি দেখেছি যে আলাপ আলোচনার ভেতরে এই বাজেটের যে মানে ধরেন ম্যাসিভ কোনো চেঞ্জ আছে এরকম না, খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। এবং এই কাছাকাছি হওয়ার কারণ হচ্ছে দেশের অর্থনীতিটা তো আসলে একই, এবং এখানে আপনার সামনে চ্যালেঞ্জগুলো খুবই আসলে কাছাকাছি। এই কাছাকাছিতে আপনি কোন জায়গায় এমফাসাইজ করবেন, কোন জায়গায় করবেন না, সেগুলোতে আসলে কিছুটা পার্থক্য হয়। এক একজনের মানে কি বলে জোর দেওয়ার জায়গা এক একটা থাকে। ধরেন আপনি যদি আসলে দ্রব্যমূল্যের কথা বলেন কিংবা মূল্যস্ফীতির কথা বলেন, তাহলে কিন্তু এটা শুধুমাত্র বাজেটে আসলে সমাধান হবে না। হ্যাঁ, বাজেটের ভেতরে কিছু জিনিস আপনি করতে পারেন, যেমন ধরেন আমদানি নীতির কিছু পরিবর্তন করতে পারেন, কিংবা মানে কৃষিপণ্য সংরক্ষণ এবং তার মানে যে সঞ্চালন সেটার জন্য নতুন ব্যবস্থা নিতে পারেন, কিংবা মানে ডাটাবেজ উন্নত করার ভেতর দিয়ে আপনার আমদানিটাকে এমনভাবে নিয়ন্ত্রিত করতে পারেন যাতে আসলে মূল্য করতে পারেন। কিন্তু ধরেন মুদ্রানীতি এটা বাজেটের অন্তর্গত না। আপনি কি ধরনের সুশাসন দেবেন, কিভাবে সিন্ডিকেটকে আসলে আপনি নিয়ন্ত্রণ করবেন, আরেকটা বিষয় মতামত আপনার কাছ থেকে জানতে চাই যে ব্যাংকিং খাতের এই যে 1/3 টাকা চলে গেল এবং সেটি যাওয়ার কারণে যে মূলধন ঘাটতি হয়েছে, এই অবস্থায় এই সরকার যে বৈপরীত্য দূর করতে যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে এই বাজেটে, সেগুলো কি আপনি ঠিক মনে করছেন কিনা? যে লুণ্ঠনকারীদের শাস্তি দিতে সরকার কি ঠিক পথে রয়েছে নাকি আসলে ঠিক পথে নেই? এই বিষয়টি যদি একটু যোগ করেন আপনার কথার সাথে। ঠিক আছে, আমি বলি যে ধরেন একটা এই জায়গাতেই আসে, মানে ধরেন আপনি কি ধরনের মানে পরিকল্পনা করছেন। ধরেন একটা সরকার এটা কিন্তু আসলে বাজেটের ভেতরে পুরোপুরিভাবে প্রতিফলিত হবে না। সরকার আসলে অন্য কি ধরেন ন্যায় বিচার আসলে কিভাবে চলছে, আপনি আসলে কিভাবে রিকভারির জন্য ইন্টারন্যাশনালি লবিং করতে পারছেন, এগুলো আসলে আলাদা আরও অনেকগুলো বিষয়ের সঙ্গে যুক্ত। তো সেইটা একটা বিষয়। ধরেন আপনি কি উৎস থেকে আয় করবেন সেটারও তো গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরেন এইটা কিন্তু প্রধান সমালোচনা অনেকেই করছেন যে আসলে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বা এরকম বলা হচ্ছে। কিন্তু আসলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাটা যেটা নির্ধারণ করা হয়েছে, আমার কাছে মনে হয় যদি আসলে সরকার সঠিক পলিসি নিতে পারে, যদি আসলে অটোমেশন করতে পারে, যদি আসলে এই যে বিভিন্ন জায়গায় যে ছিদ্রগুলো এগুলো বন্ধ করতে পারে, দুর্নীতি বন্ধ করতে পারে, তাহলে এটা আসলে অ্যাচিভেবল। এবং বাংলাদেশে মানে একটা বড় অংশের করদাতা আসলে নতুনভাবে যুক্ত হতে পারে, করের জায়গা যুক্ত হতে পারে। এটা আরেকটা অন্য আরেকটা বিষয় বলি যে ধরেন উনি বললেন যে দেশের অভ্যন্তরে থেকে যদি বেশি ঋণ নেওয়া হয় তাহলে আসলে বিনিয়োগের জন্য বেসরকারি খাত আসলে ঋণ পাবেন না। খুবই সত্য কথা। কিন্তু ওনার দলের যিনি আবার বলেছেন, তিনি বলেছেন পুরোটা উল্টা, যে বিদেশি ঋণ নির্ভর মানে এই বাজেটটা।
তাহলে বিদেশি ঋণ নির্ভর, সরকারও বলছে যে বিদেশি ঋণের উপরে এক্ষেত্রে একটা নির্ভর করতে হচ্ছে, কারণ দেশে আমরা বিভিন্ন ধরনের বিনিয়োগ এটা বাড়াতে চাইলে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে এই অভ্যন্তরীণ যে খাতে ব্যাংক থেকে যে আমাদের ঋণ নেওয়ার পরিমাণ সেটা আস্তে আস্তে কমাতে হবে এবং আগামী বছরে কমানোর একটা তারা টার্গেট করেছেন। এইরকম একটা জিনিস আসলে আছে। যদিও মানে আমি একটা যদি সামগ্রিক চিত্রও দেখি, তাহলে আমি সামগ্রিক চিত্র দেখলে দেখব যে আসলে এই বাজেটটা অনেক প্রতিশ্রুতির জায়গা আছে এবং সবার কথা বিবেচনা করার একটা চেষ্টা আছে, কিন্তু এই বাজেটটা বাস্তবায়ন করাটা আসলে একটা বড় চ্যালেঞ্জ। সে কারণে মানে আমার কাছে মনে হয় যে একটা জিনিস প্রস্তাব করা যায় যে আসলে বাজেট সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারছেন সেটা যদি একটা ধরেন কোয়ার্টারে মানে 3 মাস পর পর তারা যদি জনগণকে জানান, তাহলে জনগণের কাছে সরকারের যেহেতু সরকার একটা নির্বাচিত সরকার, ফলে সরকারের জনগণের কাছে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয় এবং জবাবদিহিতার মাধ্যমে এইটার জায়গা আমার মনে হয় বিরোধী দলীয় সদস্যরা এটা দাবি করতে পারতেন যে সরকার তার জবাবদিহিতা প্রতিষ্ঠা করবে এবং প্রতিষ্ঠা করার ভেতর দিয়ে আসলে বাজেট সত্যিকার অর্থে কতটুকু বাস্তবায়িত হচ্ছে সেটা জনগণও জানতে পারবে। জি, ধন্যবাদ আবুল হাসান রুবেল। ফাহিমা নাসরিন মুন্নি, বাজেট বাস্তবায়নের বিষয়টিতে আমরা আসছি, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে 2026-27 অর্থ বছরের এই যে প্রস্তাবিত বাজেট, এই বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বাজেটে আমরা সাধারণ মানুষের কি অনুভূতি সেটা তো পরে এসেছে, কিন্তু বাজেটকে স্বাগত জানিয়ে যে এই যে আনন্দ মিছিলের কারণটা আসলে কি, মানে আনন্দিত কেন, এই বিষয়টি যদি একটু বলেন। এটা তো একটা দল দীর্ঘদিন পর ক্ষমতায় এসেছে, সেটা দলের ব্যাপারে আমাদের যেমন কোনো একটা খারাপ কোনো ঘটনা ঘটলে আমরা কষ্ট পাই, যেমন আমাদের দেশনেত্রীকে যখন জেলে নিয়েছে, আবার একইভাবে যখন একটা ভালো কিছু হয় তখন আমরা আনন্দিত হই যে এটা জনবান্ধব একটা বাজেট হয়েছে কিনা, গরিব বান্ধব বাজেট হয়েছে কিনা, এটা একটা নারী বান্ধব বাজেট হয়েছে কিনা। তো সেটা এক একজনের একটা ওয়ে অফ এক্সপ্রেশন ডিপেন্ড করে। দেখেন, জামাতের ছায়া বাজেট, আমরা তো বাজেট দিয়েছি 9,38,000 কোটি টাকার। জামাত যে ছায়া বাজেটটা দিয়েছে সেটা হচ্ছে 8,39,505 কোটি টাকা। তো সেখানে আপনার কম হচ্ছে আমাদের বিএনপির চেয়ে 98,495 কোটি টাকা। এখন সেটাতে তাদের খুব একেবারে জনবান্ধব বাজেট হয়ে গেল, আর আমাদেরটা একদম গরিব মারার বাজেট হয়ে গেল। মানে এটা কোথায়, এটার যৌক্তিকতা যেটা সেটা এক্স্যাক্টলি কোথায় বুঝতে পারছি না। লুটপাট কোনখানে লুটপাট করবে? আমাদের যেই বাজেটটা দিয়েছে, দেখেন আমরা তো বলেছি যে এই যে একটা ফ্যাসিস্ট যেই রেজিমটা ছিল তাদের যে কন্টিনিউয়াস আপনার অনিয়ম করেছে, ঋণ নিয়েছে, পুনঃতফসিল করেছে, যেগুলো করতে করতে আমাদের ব্যাংক খাত সহ আর্থিক সবগুলো প্রতিষ্ঠানের ভিতকে কিভাবে দুর্বল করে দিয়েছে, যেটা আমাদের অর্থমন্ত্রী উনি সংসদে যখন বলেছেন 2005 সালে আমরা কোন জিনিসটা কোন সূচকটাকে কিভাবে রেখে গিয়েছিলাম। লুটপাট, অব্যবস্থাপনা, পুঁজিবাজারকে যে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, এখন বিনিয়োগকারী যারা আছেন তাদের আস্থা নষ্ট করেছে। এখন সেখানে আপনার রিগেইন করবার যে ব্যাপার আছে আস্থার, তো বিএনপি তো সরকার তো সেই চেষ্টাটাই করছে। তো সেটার জন্য আপনাকে তো সময় দিতে হবে ব্যাংক এবং আর্থিক খাত সহ। আর দেখেন, বাজেট ঘাটতি পূরণের আভ্যন্তরীণ বৈদেশিক উভয় উৎসের থেকেই টাকা নেওয়া, অর্থের সংস্থান করতে বলা হয়েছে। 2006 যে সালে প্রশ্নটি কিছুক্ষণ আগে আসলো যে বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য, আমরা তো পেলাম একটা জনবান্ধব বাজেট বলা হচ্ছে, বাস্তবায়নযোগ্য কতটুকু? দেখেন, 2006 সালে বৈদেশিক ঋণ ছিল 1,30,000 কোটি টাকা, যেটা 2024 সালে বেড়ে 8,12,000 কোটি টাকা হয়েছে। তো আমরা তো সেই জিনিসটাকে পেয়েছি এসে, আমার ভালো লাগুক চাই না লাগুক। তো সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে উচ্চ মূল্যস্ফীতির যেই চাপ সেটা মোকাবেলা করতেও তো আপনার কেন্দ্রীয় ব্যাংকে কঠোর একটা মুদ্রা নীতি যেটা সেটাকে অনুসরণ করতে হয়েছে। কাজেই এটা এমন না যে আমরা বলছি যে এটা খুব ভালো একটা মানে হয়ে যাবে, চ্যালেঞ্জ আছে, আমরা জানি সেটা, আমরা জানি। আর সেটাকে অ্যাড্রেস করেছেন অর্থমন্ত্রী মহোদয়, করেই বলেছেন যে তারপরও যেই বাজেট দেয়া হয়েছে, অনেকে বলছেন যে এটা উচ্চাভিলাষী বাজেট, বাস্তবায়ন কিভাবে করা যাবে, কিন্তু গরিব মারার বাজেট, এই যে কতগুলো আপনার খুব কমন
কতগুলো যে রিয়াকশন আছে, এই একটা গদবাধা জি। বস্তা পচা জি, বুঝতে এই পেরেছি। রিয়াকশন থেকে আমি মনে করি বের হওয়ার টাইম এটা। আচ্ছা, আরেকটা বিষয় আমি নিয়ে আসতে চাই যে এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে ব্যয় সংকোচন এবং প্রোটোকল কমানোর চেষ্টা করলেও তার দলের নেতাকর্মীরা যারা রয়েছেন আপনাদের মন্ত্রী, এমপি এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে সেই আচরণটা বা পরিবর্তনের ছাপ খুব একটা দেখা যায় না, বরং পুরনো রাজনৈতিক চরিত্রই দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে আপনার আমাদের মন্তব্য মাননীয় শুনতে চাই। প্রধানমন্ত্রী উনি মিতব্যয়িতা পছন্দ করেন, উনি 100 টাকার খাবার খান, মানে যেভাবে উনি করছেন এটা আমরা সবাই দেখছি, আমাদের দেশের মানুষ দেখছেন। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনিও তো ওই 2-3 আইটেম দিয়ে ভাত খেতেন, সেটা তো বিরাট বড় জার্নালিস্ট যারা গেছেন সেই কথা আপনারা এখনো দেখেন, বইয়ে পড়বেন। আমাদের দেশনেত্রীও তো তাই ছিলেন, তো উনি তো তারই সন্তান। এখন তার মানে আমি খুব চেষ্টা করছি, আমরা যারা আছি, আমি একজন কর্মী হিসেবে বলছি, একদম ওনাকে ফলো করতে আমরা চেষ্টা করছি। যে একটা জিনিস হচ্ছে দুর্নীতি একদম জিরো, সেটা আমরা চেষ্টা করছি। এখন হয় কি, তারপরও আমাদের মনে করেন মানুষ, আপনার সাথে আমার একটু অমিল আছে, আবার আমার সাথে আমার ভাইয়ের কোনো একটু হয়তো বা অমিল থাকতে পারে। এখন আমার দল করলেই 100% যে আমরা একেবারে এটা আমি ওইভাবে বলছি না, তবে ওনাকে ফলো করলে মাননীয় প্রধানমন্ত্রীকে বহু কিছু আমাদের শেখার আছে। যেমন উনি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, একটা ট্রাফিক লাইটও উনি কিন্তু বিট করেন না, উনি বসে থাকেন। অথচ আমরা আগে ফ্যাসিস্ট যে রেজিম, তখন আমি ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে নেতাকর্মীদের থাকতাম। মধ্যে সেটি আসলে ছড়িয়ে দিতে পারবেন কিনা না, সেই পারবেন, প্রশ্নটাই পারবেন বারবার আসছে। ইনশাআল্লাহ। দেখেন, এটা হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার, মেন্টালিটির ব্যাপার। একটা আমাদের মনস্তাত্ত্বিক যেই জগৎটা আছে সেখানে একটু হয়তো বা এটা টাইম কনজিউমিং, আমি বলবো যে একটু সময় লাগছে আমাদের, কিন্তু আমরা উই আর ট্রাইং ভেরি হার্ড এবং আমরা ইনশাল্লাহ পারবো। হয়তো ওনাকে আমরা তো ফলো করছি, জি। কারণ নেতা যখন আপনার এরকম, তখন তার কর্মীরা তাকে হতেই হবে, সেটা দিস ওয়ে অর দ্যাট ওয়ে হতেই হবে, কারণ না হলে তো আপনি ওখানে থাকতে পারবেন না। তো খুব সিম্পল মেসেজ, জি। খুব সিম্পল। আবার আসবো ফাইমা নাসরিন মুন্নি। মার্দিয়া মমতাজ কয়েকটি কথা বলেছেন ফাইমা নাসরিন মুন্নি যে আপনাদের যে বিকল্প বাজেট, সেই বাজেটের সাথে এই সরকারের বাজেটের পার্থক্য আসলে যেটি মেনশন করলেন, তো এতে আপনারা কি আসলে লুটপাটের বাজেট দেখেছেন? এই প্রশ্নটি আমারও আপনার কাছে এটি নিয়ে আসতাম আপনার জি, কাছে। আমি আপনাকে একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে শিক্ষা খাতে, শিক্ষায় মোট 3টা মন্ত্রণালয়ে বাজেট বরাদ্দ করা হয়। তো 3টা মন্ত্রণালয় মিলে হচ্ছে 1,36,000 কোটি টাকার, 1,22,000 কোটি টাকার বাজেট। আর এই আলাদা আলাদা বলার পরে আপনি দেখবেন সামারিটা হচ্ছে, তাহলে শিক্ষায় 1,36,000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার আবেদন করছি। এই যে মাঝখানে 14,000 কোটি টাকা, এটা কই? এটা কার লাগবে? মানে আমার লাগবে 300 টাকা, সুতরাং আমি 500 টাকা দেওয়ার আবেদন করছি, বাকি 200 টাকার কিন্তু ডিটেলটা নাই। আচ্ছা। এরকম বেশ কিছু জায়গায় ফাঁকা আছে। আচ্ছা, যেটা প্রশ্ন সেটা আসলে আবার একটা কথা সত্যি যে আসলে গ্যাপটা অনেক বেশি না, এমন কোনো আহামরি না, কিন্তু আমরা সেখানে দেখিয়েছি যে আসলেই এটা করা যাবে, বাস্তব। কেন? কারণ একটু আগে আমি আপনাকে বলছিলাম যে যথাযথ মনিটরিং এবং এক্সপার্টদেরকে আমরা যখন অ্যাটাচ করব, তখন আমরা এক জায়গায় এই যে ভুতুরে বাজেট অ্যালোকেট করা, এটা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। আচ্ছা, এটা কখনো কখনো ভুল হয়, কখনো কখনো জানেন একটা বাংলাদেশের একটা চরম বাস্তবতা হচ্ছে যে রাজনীতিবিদদেরকে মানুষ ভোট দিয়ে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পাঠাচ্ছে, বাজেট কিন্তু তারা করেন না, করেন হচ্ছে আমলারা, মন্ত্রীরা দেখে দিচ্ছেন। কিন্তু এখানে যেই প্যাচ এবং এখানে যে ওই যে শুভঙ্করের ফাঁকিগুলো, এগুলোকে ধরা এবং এগুলোকে এক্সপার্টদের মাধ্যমে ধরতে হবে। যদি মন্ত্রী এক্সপার্ট হন, ভেরি গুড, কিন্তু এটা তো কোনো কমিটির কাছে পাঠানোই হয় নাই, তাই না? তাহলে এই জায়গাগুলোতে আমাদের কারেকশন দরকার এবং আমরা ওইগুলোকে মাথায় রেখে একটা স্যাম্পল দেখিয়েছি। আমি আপনাকে শুরুতে বলেছি যে আমরা যতই ছায়া বাজেট দেখাই, সরকারের কোনো বাধ্যবাধকতা নাই সেটা মেনে নেওয়ার, কিন্তু আমরা এটা দেখাতে চাচ্ছি যে ইজ পসিবল, যে এই লিকগুলোকে বন্ধ করলে আমি আমার সারপ্লাসটাকে আরেকটু বাড়াতে পারবো, যেটাকে আমি আরেকটু স্বচ্ছন্দে খরচ করতে পারবো। আচ্ছা। যেখানে 7.5% আপনি রাজস্ব কালেকশনের
কথা বলা হচ্ছে সেটা এবছর 3.49%। আমি আচ্ছা। কিভাবে এই জাম্পটা করছি আমাকে তো ব্যাখ্যা করতে হবে, এটা কোনো ব্যাখ্যা নাই কিন্তু বাজেটে, তাই না? ভাই বলছিলেন যে এটার ব্যাখ্যা আসলে বাজেটে থাকে না, রাইট, এটার ব্যাখ্যা বাজেটে থাকে না, কিন্তু এটার ব্যাখ্যা কোথাও না কোথাও তো আমাদের কাছে আসতে হবে। আমি একটা জিনিসের একটু প্রশংসা করি যে এবার ক্লাইমেট বলেন, জেন্ডার বাজেট বলেন, এগুলো আলাদা এসেছে এবং নাগরিকদের জন্য কি কি সুবিধা এগুলো আলাদা এসেছে। পরবর্তীতে ভোট পাওয়ার জন্য এগুলো সরকারকে সাহায্য করবে, কিন্তু দেশের রিকভারি স্টেজে যেই সেক্টরগুলোকে সিরিয়াসলি দেখার দরকার ছিল সেই জায়গাগুলোতে কোন গড়পড়তা sector- হিসাব কোন করা হয়েছে। sectorকে সবচেয়ে এক seriously নম্বর দেখা হচ্ছে হচ্ছিল? শিক্ষা। আমাদের শিক্ষার ব্যবস্থার অবস্থা ভয়াবহ। এখানে এখন আমাদের উই কান্ট এফোর্ড এনি মোর এক্সপেরিমেন্ট, কিন্তু আমরা দেখেছি এবার অনেকগুলো এক্সপেরিমেন্টের জায়গা রাখা হয়েছে। আমাদের টার্সিয়ারি এডুকেশন নিয়ে আরেকটা এক্সপেরিমেন্ট শুরু হয়েছে, উই কান্ট এফোর্ড ইট। আমরা অনেক দেখেছি, আমরা শিক্ষামন্ত্রী নাহিদের সময় দেখেছি, আমরা দীপমণির সময় দেখেছি, আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে একদম হাতে ধরে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে আমাদের আর এক্সপেরিমেন্টের জায়গা নেই। এবছর আমরা সেটা থেকে একটু দূরে থাকতে পারতাম, এবং সেখানে দেখেন এই ফাঁকিওয়ালা একটা বাজেট দিয়ে আমরা একটা রিগ্রেসিভ বাজেটের দিকে যাচ্ছি। আমি একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে বাজেটের মানে ট্যাক্স দুই ধরনের, হ্যাঁ, একটা হচ্ছে রিগ্রেসিভ, একটা হচ্ছে প্রোগ্রেসিভ। রিগ্রেসিভ হচ্ছে যার আয় কম সেও সমান হারে দেয়, আর প্রোগ্রেসিভ বাজেট হচ্ছে যার আয় বেশি সে একটু বেশি দেয়। কিন্তু এখানে যদি তাকান, এই জন্যই এটাকে গরিব মারার বাজেট বলা হয়েছে, কোনো কথা কিন্তু ভিত্তিহীন না। এখানে যেই যেই জায়গাগুলোতে সবার সমান দিতে হচ্ছে সেই জায়গাগুলোর ট্যাক্স বেশি, আর যেই যেই জায়গাগুলোতে বড় লোকের কাছ থেকে যার আয় বেশি তার থেকে বেশি নেওয়া যেত সেই জায়গাগুলো সংকুচিত করা। জি। তার মানে আমি পার পেয়ে যাচ্ছি, একটা গরিব পার পাচ্ছে না। এই জায়গাগুলোকে তো অ্যাড্রেস করা দরকার ছিল। এটার উত্তর নিশ্চয়ই নেব আমরা অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নির কাছ থেকে। তবে তার আগে আমি আসতে চাই আবুল হাসান রুবেল, আপনার কাছ থেকে একটা বিষয় জেনে নিতে চাই যে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আপনি নিশ্চয়ই জানেন যে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাটা আসলে এবারে প্রথম না, আগে আমরা বেশ কয়েকবার এই ধরনের উদাহরণ ছিল। চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। পরে তাকে খুলশী থানায় নিয়ে গিয়েও হেনস্থা করা হয়েছে এমন অভিযোগ করেছেন নাঈম হাসান। তো এই ঘটনায় কি প্রমাণ হয় যে পুলিশের আচরণের আসলে কোনোই পরিবর্তন হয়নি, এবং এই যে 100 দিন পার হলো সরকারের, তারপরও আমরা পুলিশের আচরণের কোনো পরিবর্তন দেখলাম না? ধন্যবাদ। এটা পরিবর্তন করাটা আসলে মানে খুবই প্রয়োজনীয়। এটা প্রথমত এটা বলা দরকার, দ্বিতীয়ত বলা দরকার যে আসলে পুলিশের এই আচরণটা কিন্তু আসলে মানে আমি বলবো যে একেবারে পরিবর্তিত হয়নি সেটা না হলেও মানে পুলিশের এই আচরণটা যে রয়ে গেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে পুলিশ বাংলাদেশটা এমন একটা সময় ছিল আসলে বাংলাদেশে রাস্তাঘাটে পুলিশ বলতো যে আমরা সরকার ক্ষমতায় এনেছি, আমরাই হচ্ছে আসলে দেশের রাজা। মানে দেশের রাজা পুলিশ বলে একটা মোটামুটিভাবে প্রচলিত হয়ে গেছিল। তো দেশের রাজা পুলিশ থেকে এই অবস্থায় যাওয়ার জন্য আসলে তাদের একটা মানে বিরাট ধরনের আসলে পরিবর্তন দরকার এবং সংস্কার দরকার ছিল। একেবারে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমি মনে করি সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের ঘটেছে সেটা হচ্ছে যে পুলিশ এবং আমলাতন্ত্রের যে পুলিশ সহ যে আমলাতন্ত্রের যে সংস্কার, এটা আসলে করা যায় নাই। এবং এটা না করার ফলে যেটা হয়েছে যে পুরনো ব্যবস্থাটা অনেক বেশি পরিমাণে টিকে আছে এবং তাদের মাধ্যমে টিকে আছে। ফলে পুলিশের বিশেষত আমরাও একটা পুলিশ সংস্কারের একটা আসলে প্রস্তাবও এসেছিল, আমাদের দল থেকেও আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, এবং সেখানে পুলিশের আচরণগত এবং এই যে ধরেন কলোনিয়াল সাবজেক্ট ভার্সাস মানে মাস্টারের যে আসলে বাইনারি, সেই বাইনারি থেকে এখনও জনগণকে পুলিশ ডাকে, সেইখান থেকে বের করে এনে আসলে জনগণের জন্য পুলিশ এই জায়গায় নিয়ে আসার জন্য পুলিশের একটা বিরাট ধরনের আসলে অভ্যন্তরীণ সংস্কার দরকার। পুলিশের সদস্যদের ভেতর থেকেও কিন্তু এই দাবি ছিল, এবং পুলিশের মানে কার্যক্রম তদারকির জন্য যে আর একটা কমিশন যে দরকার, সেই দরকারের জায়গা থেকে এবং পুলিশের অপরাধের তদন্ত মানে আইন বিভাগ সহ অন্যান্যরা যদি আসলে করে, মানে ধরেন বিচার বিভাগ, আইন বিভাগ সহ অন্যরা যদি করেন, তাহলে যেটা হবে যে তার একটা মানে জবাবদিহিতার জায়গা তৈরি হবে, যেই জায়গাগুলোর ভেতর দিয়ে আসলে একটা জবাবদিহিতামূলক জায়গায় পৌঁছাতে হবে। এই যে একজন পুলিশকে হয়তো শাস্তি দিচ্ছেন, দুজন পুলিশকে হয়তো শাস্তি দিচ্ছেন, সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে যেটা আগের চাইতে একটু বেটার, কিন্তু আসলে যদি সমস্যাটার গোড়ায় আমরা হাত না দিই, যদি আসলে পুলিশের সামগ্রিক সংস্কার না করা হয়, তাহলে আসলে এই সমস্যাটা আসলে চলতেই থাকবে।
ফলে বারবার পুলিশ বরখাস্ত হবে, কিন্তু আসলে ওই সমস্যাটা আসলে থেকে যাবে। এই জায়গা থেকে বের হওয়ার জন্য পুলিশের একটা গুরুতর সংস্কার জরুরি বলে আমার কাছে মনে হয়। জি, এই ঘটনায় আসলে পুলিশের এক উপপরিদর্শককে স্থায়ী 3 জনকে নগরীর খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে ইতিমধ্যে। ফাহিমা নাসরিন মনি, এই যদি হয় আমাদের বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন সদস্য, একজন ক্রিকেটারের সাথে আচরণ, তাহলে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কেমন আচরণের সম্মুখীন হন আপনার কাছে জানেন? এটা আসলে খুব দুঃখজনক। একজন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান, তাকে পুলিশ কেন চিনে না? পুলিশের তো চিনবার কথা। এই রকম যারা জাতীয় ন্যাশনাল অ্যাসেট, তাদেরকে চেনা একজন সরকারি কর্মচারী কর্মকর্তা, তার তো আমি মনে করি দায়িত্বের ভেতর পড়ে। অবশ্যই তার দায়িত্বের ভেতর পড়ে, কিন্তু সেই সাথে তারপরও যদি নাও চিনতে পারে একজন সাধারণ অত্যাচার মানুষকে তারা কিভাবে ট্রিট করছে এটাও কিন্তু দেখার বিষয়। এক্স্যাক্টলি, এটা আসলে হয়েছে কি, দেখেন আমরা যেমন ইন্টারিম গভর্নমেন্টের সময়ও বারবার দেখেছি যে পুলিশের মরাল ওয়াজ ভেরি লো। হ্যাঁ, তারপরে এই যে সংস্কারের কথা আসছে, কেন আসছে? কারণ গত 17 বছরে পুলিশের পেশাদারিত্বের যে অভাব, এমনভাবে রাজনীতিকরণ করা হয়েছিল, আওয়ামী লীগ করতেই হবে। হ্যাঁ, না করলে কোনো পুলিশের কোথাও চাকরি হয়েছে? মানে আমাদের কোনো নাম ধাম 14 জেনারেশনে আছে, গেছে কেউ ওই 17 বছরে? না। এখন যারা আছে তারা এই যে এই ধরনের ঘটনাগুলো অতি উৎসাহ থেকে ঘটায়, এটা 3 জনকে ক্লোজ করেছে দেখতে পাচ্ছি আমি। 3 জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু প্রত্যাহার করা মানে কিন্তু এটা সলিউশন না। প্রত্যাহার করার পরে শাস্তিমূলক কি ব্যবস্থা নেওয়া হয়েছে, একটা ডিপার্টমেন্টাল ব্যাপার আছে তাদের, এটা সার্ভিস ম্যাটার, এবং আরেকটা হচ্ছে পেনাল অফেন্স, দুটো জিনিস। কাজেই একটা এবং আরেকটা, তো সেটা দেখবার বিষয় আছে। এটা আমি মনে করি আমাদের এই সরকারটা, তারা তো জনবান্ধব সরকার, তারা নিশ্চয়ই এটা খেয়াল করবেন। আর এখানে এটা তো আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট রেজিম না যে একটা ভয়ের সংস্কৃতি বিরাজ করছে, আপনি কথা বলতে পারবেন না, মোটেই তা না। কাজেই এখানে আমি মনে করি পুলিশের এই ধরনের আচরণ, এটা এটা কি অসম্ভব দলীয় কোনো রকমের। প্রভাব বলে আপনি মনে করেন? আমাদের দলীয় প্রভাবের তো সুযোগ নাই, কারণ আমরা তো লক্ষ লক্ষ পুলিশের, সেটা তো আমরা বলেছি যে এরা তা ফ্যাসিস্ট আমলের। এখন যেটা মনস্তাত্ত্বিক যেই ব্যাপারটা হয় কি, দীর্ঘদিন আপনি একটা জিনিসে যদি অভ্যস্ত হয়ে যান, হঠাৎ করে সেই মন মানসিকতা থেকে বেরিয়ে আসবেন। গণ অভ্যুত্থান হয়েছে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর, তারপরও যদি এই বোধোদয়টুকু না হয়, তাহলে এটা তো বুঝতে হবে যে এটা এখন নতুন বন্দোবস্ত। এটা তো সত্যি, এটা তো এমন না যে আপনি পুরানো ওই ফ্যাসিস্ট আমলের সব ওই ডান্ডার বাড়ি দিয়ে আপনি চালাবেন। এটা তো সেই সরকার না। কাজেই জনগণের যেহেতু সরকার, এটা সরকারের জনগণ, কাজেই এটা এখানে আপনাকে ওইভাবেই আচার এবং আচরণ করতে হবে বলে আমি মনে করি। এবং ধীরে ধীরে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক যেই জগৎ, সেখানে পরিবর্তনের সাথে সাথে পেশাদারিত্বও আসবে, এবং খুব বেশি ওই যে এইরকম রাজনীতিকরণ এই সরকারটা করবে বলে আমি মনে করি না। আচ্ছা, কারণ এখানে সেটার প্রয়োজন আছে, আমাদের সেটা প্রতীয়মান হয় না। সরকার এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করবে? ওই যে একটু বলতে চাচ্ছিলাম, দেখেন আমাদের এইবার যে শিক্ষা খাতের বাজেট, হ্যাঁ, শিক্ষা খাতে আগামী অর্থ বছর বরাদ্দ জিডিপির 2% উন্নীত করে সর্বমোট 1,36,606 কোটি টাকা করা হয়েছে, যেটা 2025-26 অর্থ বছরে ছিল 87,206 কোটি টাকা, যেটা ছিল জিডিপির 1.39%। এখন দেখেন যে বিভিন্ন জায়গায় এখানে যেমন ড্রেনকে যেভাবে আপনার অ্যাড্রেস করেছে এই বাজেটে, যে বৈশ্বিক জ্ঞান দক্ষতা, কারিগরি দক্ষতা বৃদ্ধি সহ পরিবেশ নাগরিক দায়িত্বের অংশ, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন, ছাত্রী শিক্ষিকাদের স্যানিটেশন হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এবং মেয়েদের জন্য বিনামূল্যে এর বলেছি, পাশাপাশি মেধাভিত্তিক বাচ্চাদেরকে স্কুল ইউনিফর্ম, বাচ্চাদেরকে জুতা, বাচ্চাদেরকে স্কুল ব্যাগ সরবরাহ করা, এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক যেই শিক্ষা সেটা নিশ্চিতকরণ, এবং বিশেষায়িত সহায়ক প্রযুক্তি শিক্ষাদান সামগ্রী প্রদান। তো যেটা ভালো জিনিস সেটাকে ভালো বলা শেখেন। হ্যাঁ, ওই আওয়ামী লীগের ওইটা ফলো করা যাবে না, আমার জামাতের বন্ধুকে বলছি। এবং মিড ডে মিলের যে কর্মসূচি নিয়েছে সেটাকেও আপনারা ওইটা পজিটিভলি দেখবেন, যেটা পজিটিভ। দক্ষতা ভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণী থেকে পর্যায়ক্রমে সবার জন্য
কারিগরি শিক্ষা চালু করা হচ্ছে। কাজে এটা উনি তো অবশ্য ভাই- বলেছিলেন যে এক্সপেরিমেন্টের বিষয়টি, যে আমরা নতুন কোন এক্সপেরিমেন্ট অ্যাফোর্ড করতে পারি কিনা এই আমরা বিষয়টি এটা তো তুলেছেন। এক্সপেরিমেন্টের বিষয় তো এখানে নাই, কারণ এটা যেই জিনিসগুলো করা হচ্ছে এগুলো সবই বাচ্চাদেরকে উৎসাহিত করবে। ঝরে পড়া বাচ্চা যারা আছেন আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, হ্যাঁ, সেখানে বাচ্চাদেরকে স্কুলে আটকে রাখাটাই, আপনি নিশ্চয়ই জানেন যে প্রাথমিক যে বিদ্যালয়গুলো সেখানে শিক্ষার্থীদের অবস্থাটা কি রকম। শিক্ষক হয়তো আছেন, একটা ক্লাসরুমও আছে, কিন্তু শিক্ষার্থী ঝরে যায়। কাজেই দারিদ্র্যের কষাঘাত যেখানে খুব কঠিন, সেখানে আমি লেখাপড়া করে বিরাট দিগ্গজ হব, এটা প্র্যাকটিক্যাল ওই বিষয়টাকে নিরুৎসাহিত করতে এবং অন দ্য আদার হ্যান্ড বাচ্চাদেরকে উৎসাহিত, শিক্ষার্থীদের করতেই উৎসাহ দেওয়ার জন্যেই এই মিড ডে মিল বলেন, কর্মসূচি বলেন, কিংবা ইউনিফর্ম দেওয়া, একটা বাচ্চা খুশি হবে, একটা বাচ্চা এটাতে পছন্দ করবে, একটা স্কুল ব্যাগ দেয়া। তো এটা কি সরকার অতীতে কোনোদিন করেছে? এটাকে ভালো জিনিসকে ভালো বলেন, এটা এক্সপেরিমেন্টের কি আছে? আর যদি হয় তাহলে তো দিস ইজ এ গুড এক্সপেরিমেন্ট আমি বলবো। আমারও বাচ্চা আছে, আমি তো দেখেছি ছোট বাচ্চারা কিভাবে বিহেভ করে, যে আপনি একটা নতুন বই দিলে বাচ্চা খুশি হয়, আপনি একটা ছোট বাচ্চাকে নতুন স্কুল ব্যাগ দিবেন, এটা তাতে ভাই কি হলো? সবই আপনাকে নেগেটিভলি দেখতে হবে, না একেবারে সমালোচকের চশমা পরে কেন আপনি বিরোধী দলে দেখে? আই ডোন্ট থিংক সো। ফাহিমা নাসরিন মনে আসবো আবার আপনার কাছে। মার্জিয়া মমতাজ, ছাত্র শিবিরের এক নেতা গুমের অভিযোগ এসেছে, অতঃপর ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লাকসামে উদ্ধার করা হয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়াম। তার বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ দাবি করেছে জিসানকে কেউ অপহরণ করেনি, তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে গুরুতর এই নৈতিক অবক্ষয়ের এবং ধর্ষণের অভিযোগ আসার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ছাত্র শিবিরকে আপনারা বলে থাকেন যে আদর্শিক একটি সংগঠন হিসেবে দাবি করেন। এই ঘটনায় সংগঠনটির আদর্শিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ হলো কিনা? জি, আমি একটু একটা আগের কথাগুলো একটু জবাব দেই। দেখেন, আমি তখন তো একটু সময় ছিল না। আচ্ছা, এই প্রসঙ্গটাতে এই আলাপটা শেষ করে ব্যাপারটাতে- আপনি নিশ্চয়ই আপনার কথাটা যোগ করতে পারবেন। জি, sure. ও আচ্ছা, তাহলে ওটা আগে বলবো। দেখেন, এটাতেই প্রমাণ হয় যে মানুষ তো মানুষ, শিবির করলেই কেউ কি ফেরেশতা হয়ে যায়? কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে এখানে তাকে এবং যেই মেয়েটি অভিযোগ করেছেন তার সাথে কাউকে কথা বলতেই দেওয়া হচ্ছে না, এবং জিসানকেও আলাদা করে রাখা হয়েছে, কারোর সাথে কথা বলতে এমনকি তার পরিবারের সদস্যদের সাথেও কথা বলতে দেওয়া হচ্ছে না। আপনি যে বয়ানটা বলেছেন সেটা পুলিশের বয়ান, তারপরেও তার ফ্রেন্ডদের কাছ থেকে কিন্তু বলেন, আপনারা তো কিংবা- বহিষ্কার করেছেন, এমনি হ্যাঁ, এমনি তো আসছি, বহিষ্কার করেননি। আসছি। তার ফ্রেন্ডদের কাছ থেকে বলেন বা যেখান থেকেই হোক, খবর পাওয়ার পরে আমরা এটা স্বীকার করেছি, কারণ এটা তো সম্ভব, অসম্ভব কিছু না। কিন্তু সে আমার দল করে বলেই তাকে আমি অন্যায় থেকে পার পাইয়ে দিব, তাহলে তো আমার দলটা অন্যায়কারীদের আখড়া হয়ে যাবে। আমরা এটাকে স্বীকার করেছি, আমরা বলেছি যে আপাতত এই অভিযোগটার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, এবং এরপরে যদি সে এটা প্রমাণ করতে পারে বা অন্য কিছু হয় তাহলে তো দল অবশ্যই দেখবে। কিন্তু আমরা কখনোই দাবি করব না যে আমি একদম আমার দলে এনে সবাইকে ফেরেশতা বানিয়ে ফেলেছি, এটা তো আসলে সম্ভব না, মানুষ। হ্যাঁ, কিন্তু এটা একটা জরুরি বিষয় যে এখানে কিছু অসঙ্গতিও আমরা দেখছি, যে কেন সে আত্মগোপনে যাওয়ার পরে বা ফিরে আসার পরে তারপরে এই মামলাটা করা হলো। এটা অবশ্যই একটা গুরুতর মামলা, এবং এটাকে আমি মনে করি খুবই সিরিয়াসলি দেখা উচিত। এবং আপনি যে অভিযোগটা করেছেন যে ছাত্র শিবিরের ব্যাপারে, এই অভিযোগটা আসলেই মেনে নেওয়ার মতো না। আসলে যারা আদর্শের কথা বলে তারা যখন আদর্শ থেকে পা পিছলে পড়ে, তাদের সেটা মেনে নেওয়ার মতো না, এবং আমরাও সেটাকে কোনো দিন প্রশ্রয় দিই না, দেয়া হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আমি একটু আগের কথাটাতে একটু যোগ করতে চাচ্ছিলাম। দেখেন, পজিটিভলি আমি দেখতে চাই এবং আমি দেখেওছি। আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি যখন শিক্ষামন্ত্রী হয়েছেন ডক্টর এহসানুল হক মিলন, কারণ আমি 2002 এসএসসি পরীক্ষা দিয়েছি। ওই সময়ে এর আগে যে নকলের সয়লাভ ছিল, তিনি একা প্রতিমন্ত্রী থাকা অবস্থায় এই পুরো বিষয়টাকে বন্ধ করতে পেরেছিলেন। এটা আমাকে বলতে হবে, কারণ আমি সেটা সরাসরি উপকার ভোগী। আমি নিশ্চিন্তে পরীক্ষা দিয়েছি, আমাকে কেউ বিরক্ত করে নাই, বা আমি চারপাশে নকলের সয়লাভ দেখি নাই, জানলা দিয়ে কেউ নকল ছুঁড়ে মারে নাই, অন্তত তার 4 বছর আগে এই ঘটনাটা ছিল। আচ্ছা, কিন্তু আমি একটা কথা একটু বলবই,
যে এই যে আমি এক্সপেরিমেন্টের কথা বললাম, কেন বললাম, তখন সময় ছিল না। দেখেন মিড ডে মিল কিছু স্কুলে পাইলট প্রকল্প চালানো হয়েছে এবং সপ্তাহে 17 কোটি টাকা করে লুটপাট হয়েছে। এমন কলা দেওয়া হয়েছে বাচ্চারা খেতে পারে না। আমি কিন্তু এটা যে বলছি, এটা কিন্তু বলছি না যে এটা ভুল, বাদ দিয়ে দেন, না, এটা হচ্ছে ফিডব্যাক। ওকে, এটাকে চাইলে জি, পজিটিভলি দেখা বুঝতে যায়, পেরেছি। ঠিক আছে আমরা পরে এটাকে কারেকশন করি। জি, বুঝতে পেরেছি। আমি ফাইমা নাসের মুন্নির কাছে একটু আসতে চাই এই প্রসঙ্গে, যে এখানে আপনি কিছু যোগ করতে চান কিনা, জি। এবং এই যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে, প্রথমে বলা হলো যে তিনি গুম হয়েছেন, গুম হওয়ার পরবর্তীতে এমন অভিযোগ এসছে। আসলে শুরুতে গুমের অভিযোগ আসার পর এমন অভিযোগ, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, এই যে শিবিরের যে ছেলে জিশান, বিয়ে এড়াতে আত্মগোপনে শিবির নেতা, তারা আপনার ফটোকার্ড বানায় না, বট বাহিনী, তারা নানান, তো ইয়ের আগের থেকেই, নির্বাচনের আগের থেকেই একটা অপরাধ, ভয়ঙ্কর অপরাধ হচ্ছে ধর্ষণ, আর একটা ভীষণ বড় অপরাধ হচ্ছে ভ্রূণ নষ্ট করেছে, মানে তো সন্তান। তারপরে কি বলেছিল, গুম, তারপরে বলেছে কিডন্যাপ হয়েছে, কিডন্যাপড। হ্যাঁ, পরে কি দেখা গেল, প্রেমের সম্পর্ক প্রমাণিত হওয়ায় বহিষ্কার। তো এখন ঘটনাটা কি, দাউদকান্দি মডেল থানার যিনি ইন্সপেক্টর, সে বলেছে প্রাথমিক তদন্তে অপহরণের কোনো তথ্য পাওয়া যায়নি, বরং ব্যক্তিগত প্রতারণামূলক ঘটনার জেরে জিশান নিজেই আত্মগোপন ছিল, তার বিরুদ্ধে এক নারী ধর্ষণ, ভ্রূণ নষ্ট সহ বিভিন্ন অভিযোগ এনে মামলা করেছেন। এখন দেখেন, এই রকম ঘটনা এর আগেও কিন্তু আমরা অনেক দেখেছি, এর আগেও। এখন হয় কি যে এই মনে করেন এই যে জিশান শিবির নেতা না, তো ওনাকে এই যে এই ঘটনাটা ঘটার পরে যে এটা প্রেমের সম্পর্ক, এটা গুম হয়েছে না উনি অপহরণ, এগুলার তো ভাই দরকার নেই। যে সত্যি ঘটনা যেটা, সেটা তদন্ত হোক, সত্য অনুসন্ধান হোক, আসুক, বিচারের আওতায় আসুক সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে। আর এটা তো ধর্ষণ, এটা তো সবচাইতে ঘৃণ্যতম, জঘন্যতম একটা অপরাধ। কাজেই আমি তো আশা করব তার এই মেয়ের তার অভিযোগগুলো সত্যি যদি হয় আর ভ্রূণ নষ্ট, এই যে এই কথাগুলো আসে, তাহলে তো তার কঠোর থেকে কঠোর আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে যে সাজা আছে সেটা তার বেলায় অ্যাপ্লিকেবল হবে। জি, ধন্যবাদ। আবুল হাসান রুবেল, আপনার কাছে আসতে চাই যে এই ঘটনায় ছাত্র শিবিরের যে সাংগঠনিক আদর্শিক যে অবস্থান, সেটি আসলে কিছুটা প্রশ্নবিদ্ধ হয় কিনা, কি প্রশ্ন আপনার কাছেও থাকছে, নাকি এই ঘটনাকে নিছক ব্যক্তিগত নৈতিক স্খলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। প্রথমত আমি বলি যে আমি কোনো মানে একটা প্রথমত যে কোনো ব্যক্তি, হ্যাঁ, যখন পর্যন্ত গিল্টি প্রমাণিত হয় না ততক্ষণ পর্যন্ত তাকে আসলে আমি গিল্টি বলতে পারি না, সেটা তো আমি পারি না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই ক্ষেত্রে যেমন গুমের কথা যখন ঘোষণা করা হলো, তখনও কিন্তু কেউ জানতো না যে এটা গুম হয়েছে কি না, কিন্তু গুমেরটা খুব প্রচারিত হলো যে গুম হয়ে গেছে, এবং বিএনপি সরকারের আমলে প্রথম গুম, এই সমস্ত অলরেডি সকালবেলা থেকে আমি নিজেই দেখেছি প্রচার। তো মানে ধরেন আপনি ডাবল স্ট্যান্ডার্ড রাখতে পারবেন না যে কোনো ক্ষেত্রেই। মানে ধরেন আপনারটা হলে, মানে আমি ধরেন এটা যদি ছাত্র শিবির না হয়ে অন্য কেউ হতো, তাহলে অনলাইন জগতে কী পরিমাণে এটা মানে সাড়া ফেলে দেওয়ার মতো ঘটনা হতো, এটা আপনি অনলাইন জগতে দেখলে বুঝবেন। এই যে জায়গাটা, এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ড কাজ করে। এই ডাবল স্ট্যান্ডার্ডটা থেকে আসলে মুক্ত হওয়া দরকার। মানে আমি মনে করি না যে শিবির মাত্রই ফেরস্তা হয়ে যাবেন, সেরকম আশা করি না। আবার মানে এটাও না যে মানে উনি যে ধরা যাক যে শিবির না করার কারণে উনি শয়তান হয়ে যাবেন, ব্যাপারটা এরকমও না। হ্যাঁ, আমি শিবির করি না বলে আমি যে একটা ডেভিল হয়ে গেছে, ব্যাপারটা এরকমও না। তাহলে বাকিদেরকেও একই মাপকাঠিতে মাপবেন, সবার জন্য একই মাপকাঠি থাকবে, এটা আসলে সমস্ত জায়গায় প্রযোজ্য হওয়া উচিত বলে আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, একটু পুশিন প্রসঙ্গে যদি আসি, যে দেশের সীমান্তে ভারতের পক্ষ থেকে নিরীহ নারী এবং শিশুদের পুশিন করার চেষ্টা চলছে, এবং বিজিবি এবং সাধারণ জনগণ মিলে আমরা দেখলাম যে সেটি প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলগুলো অভিযোগ করছে যে সরকারের আসলে নতজানু অবস্থানের কারণে এমন ঘটনা ঘটছে। আপনি এ বিষয়ে কি মন্তব্য করবেন? আমি মনে করি যে এটা হচ্ছে সেইখানকার অভ্যন্তরীণ রাজনীতির আসলে ফলাফল। ওইখানে পশ্চিমবঙ্গে বিজেপির যে নির্বাচিত হওয়া এবং বিজেপির যে নির্বাচনের আগে যে আওয়াজ, সেই আওয়াজগুলো যদি আপনি পর্যবেক্ষণ করেন, অনেকবার তারা এটা বলেছে যে তারা এটা করবে, এবং এটা আসলে নানাভাবে আগেও হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার সময় যখন অনেক হাকডাক ছিল মানে ইন্ডিয়ার বিরুদ্ধে, হ্যাঁ,
এবং সেই হাঁক ডাকের সময়ও কিন্তু আসলে পুশিন হয়েছে যদি আপনি একেবারে ডেটা হিসাব করেন। ফলে এইটা আসলে এই জায়গাগুলো বা সীমান্ত হত্যা এই জায়গাগুলো এগুলো কিন্তু আসলে একটা দীর্ঘমেয়াদী সমস্যা বাংলাদেশের। এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানটা আসলে আমাদের করতে হবে এবং ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটাকে আসলে নতুনভাবে যদি নির্মাণও করতে হয় তাহলে এই সমস্যাগুলোর সমাধান করেই আমাদের করতে হবে এবং সমমর্যাদা এবং জায়গা থেকে সম্মানের জায়গা থেকেই এই জায়গাগুলো করতে হবে সেটা আমি মনে করি। এবং কোনোভাবেই আমাদের এখানে নতি স্বীকার করার কোনো জায়গা নেই, মানে নতজানু হওয়ার কোনো জায়গা নেই এবং নতজানু না হয়ে তার সাথে আসলে ডিল করতে হবে বিষয়গুলো। সমস্যাকে জিইয়ে রাখা এবং অভিযোগ করার ভেতর দিয়েই কিন্তু আসলে সমাধান করা সম্ভব না এবং জাতীয় সমস্যায় আমি মনে করি এখানে সরকার বিরোধী দল সবাইকেই আসলে একসাথে দাঁড়াতে হবে এই জায়গা থেকে যে আমার ন্যাশনাল ইন্টারেস্ট তখন আসলে এখানে সরকার আর বিরোধী দল বলে কিছু নাই। আগে যেটা ছিল যে আওয়ামী লীগ আমলে এটা আমরা দেখেছি যে আসলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে ইন্ডিয়া এই বয়ান চালু করে মোটামুটিভাবে আসলে বিরোধী দলকে মোটামুটি সবাইকে একেবারে কচুকাটা করা হয়েছে। এই জামানায় যাতে সেটা আর না হয়, সরকার বিরোধী দল সবাই মিলে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় যাতে দাঁড়ায় সেটাই হচ্ছে আকাঙ্ক্ষার জায়গা আর কি। ধন্যবাদ আবুল হাসান রুবেল। একেবারে শেষের দিকে রয়েছে মার্দিয়া মমতাজ, পুশিন প্রসঙ্গে যদি কিছু যোগ করতে চান একদমই শেষ পর্যায়ে। জি, আমরা এমন একটা সময়ে আজকে কথা বলছি যেদিন গতকাল ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী কি বললেন যে এই দুইটি দেশকে যদি আমরা একসাথে করে ফেলি তাহলে আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। যে ভাষণটা আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য খুব স্বস্তিদায়ক কথা না, এখানে অনেকগুলো পিঞ্চ আছে। একই সময়ে তখন যারা বলছেন যে আমরা এটাকে খুব একসাথে হয়ে যেতে চাই, সেই সময়টাতেই দুইটা ক্রাইটেরিয়া থাকার কারণে কিছু মানুষকে তারা ওই যে জিরো লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন এবং তারা কি অবস্থা আছে আমরা দেখছি। এভাবে কাউকে সহ্য করা যায় না। দুইটা অপরাধ কি? তারা মুসলিম এবং তারা বাংলায় কথা বলে। তাহলে এটার ব্যাপারে আমাদের ন্যাশনাল পলিসি কি, আমরা কথা বলতে হবে, তাই না? ভাই যেটা বললেন এটা খুবই বাস্তব কথা যে আসলে এই ধরনের ইস্যু সামনে আসলে এটা তো দেশের ইস্যু, এখানে সরকার বিরোধী দল নাই, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। দেখেন আপনি যে বিজেপির সাথে যে মানুষগুলো নেমেছে তারা বলছে এবং বিজেপি কিন্তু খুব কঠিনভাবে জবাব দিচ্ছে, তাই না? যে আপনি গুলি করলে আমি কি গুলি করব না, আমার কি গুলি নাই, তাই না? তো এখন এই জায়গাটাতে এরকম করতে হবে এবং সরকারের পক্ষ থেকে আমরা একটা কঠিন একটা স্ট্যান্ড আশা করি। এখনো ধন্যবাদ, সময় আছে। ধন্যবাদ মার্দিয়া মমতাজ। ফাহিমা নাসরিন মনে একেবারে শেষের দিকে রয়েছে। আমি বলতে চাই যে ভারতে আমরা কংগ্রেস এবং বিজেপিকে যে কোনো জাতীয় স্বার্থে একসাথে কথা বলতে দেখি। আমাদের দেশে বিরোধী দল এবং সরকারি দল সবাই মিলে ভারতের ধৃষ্টতা রোধে কিছু করতে পারে কিনা? কেন পারবে না? আমাদের তো স্ট্র্যাটেজি, পররাষ্ট্রনীতি হচ্ছে যে সবার আগে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব। এই জায়গায় জামাতের যদি দ্বিমত থাকে তারা বলবে, কিন্তু দেখেন সীমান্ত হত্যা এবং হাদি হত্যাকাণ্ড, দীর্ঘদিনের যে ক্ষোভ আমাদের দেশের, যে ফেলানি মৃতদেহ কিভাবে ঝুলেছিল কাঁটাতারের উপর, এবং সব কিছু মিলিয়ে হাদি হত্যাকাণ্ড এবং তারপরে বর্ডার দিয়ে বহু ওই যে আসামি তাদের চলে যাওয়া এবং ফ্যাসিস্ট রেজিমের সব কিছু মিলিয়েই যে দুইটা দেশের যে সম্পর্ক, সেখানে আসামিদের আপনার আশ্রয় দেয়া, বিচারহীনতা, এটাকে উৎসাহ দেয়া, সীমান্তে আমরা ভারতীয় নাগরিকদের হাতে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনায় যারা জড়িত, সেটা তো আমরা মনে করি যে তাদের আইনি বিচারের মুখোমুখি হওয়া জরুরি। তখন বিএনপি সরকারকে আরেকটু কঠোর অবস্থানে যেতে পারে কিনা এই প্রসঙ্গে? অবশ্যই কঠোর অবস্থানে আছে দেখেই আপনারা দেখছেন যে বিজিবি যেভাবে অ্যাক্ট করছে, 17 বছর কি করেছে তারা এইভাবে? আমাদের গ্রামের লোকজন, সাধারণ মানুষ বিজিবির সাথে গিয়ে যেভাবে একটা প্রোটেস্ট করছে, সেটাকে শুনেন, এটা তো একটা বড় দেশ। এখন তারা নন লিথাল উইপন যে প্রতিশ্রুতি আছে ইন্টারন্যাশনালি, আঞ্চলিকভাবেও ভারত বারবার সীমান্তে যে প্রাণঘাতী এই ধরনের কোনো অস্ত্র, আপনি তো ওইভাবে মানুষকে মারতে পারেন না, কখনো না। কিন্তু সেই ব্যবহার আমরা দেখলে সেটা আন্তর্জাতিক যেই মহল আছে জি সেখানে নেয়া, তা আমরা মনে করি যে দেখেন আঞ্চলিক শান্তি, আমাদের যে ভৌগোলিক অবস্থান, সবকিছু মিলিয়ে বাংলাদেশ মাথা উঁচু করে চোখে চোখ রেখেই কথা বলবে। ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, মার্দিয়া মমতাজ এবং আবুল হাসান রুবেল। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।